লেভেলে যে এক ধরনের চেঞ্জ কিন্তু আসছে। সো এই কাজগুলিকে আনফ্রিজ স্টেজের কাজ মনে করা হচ্ছে, আনফ্রিজ স্টেজের কাজ। হ্যাঁ, যে যা কিছু ফ্রোজেন হয়ে আছে, স্ট্যাটিক হয়ে আছে, সেখানে একটা নাড়া দাও, সেখানে জাস্ট একটা নাড়া দাও। তারপরে স্টেজ হচ্ছে চেঞ্জ। তো এই ফ্রোজেন স্ট্যাটাসটা, তার মানে অর্গানাইজেশন ফ্রোজেন স্টেটে ছিল, অর্থাৎ এক ধরনের স্ট্যাটাস কোতে ছিল, সেখানে আনফ্রিজ স্টেজে আমরা সেটাকে একটা নাড়া দিলাম। হ্যাঁ, ওই নাড়া দেওয়ার সময় কিন্তু সাইকোলজিক্যাল গ্রাফের সাথে মিলাতে পারো। ওই নাড়া খেলেই কিন্তু ওয়ার্কাররা কিন্তু শকে চলে যাবে, তোর সর্বনাশ, নতুন ধরনের কাজের স্টাইলের কথা বলা হচ্ছে, অর্গানাইজেশন ইঙ্গিত দিচ্ছে যে অনেক রকম চেঞ্জ আসবে, নতুন সিস্টেম আসবে, কাজ আগের মতো করে যেভাবে হচ্ছিল এভাবে করলে চলবে না। আবার ম্যানেজমেন্টেও এগ্রি করেছে হ্যাঁ কিছু চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, তখনই কিন্তু সে প্রথমেই শকে চলে যেতে পারে। তা আমরা, ওইটা হলো সাইকোলজিক্যাল রিয়াকশন। আমরা আলোচনা করছি চেঞ্জ ইমপ্লিমেন্টেশনের সিস্টেম নিয়ে। তার মানে প্রথম ধাপটা হচ্ছে আনফ্রিজ। আনফ্রিজের পরেই হবে এবার চেঞ্জ। হ্যাঁ, এবং এটা নটোরিয়াসলি কমপ্লেক্স চেঞ্জ করা, এক্সিকিউট করা। সো সেই ক্ষেত্রে কোন কোন জায়গায় চেঞ্জ গুলি করতে হবে, এই কাজের ধারাগুলি নতুন করে ইমপ্লিমেন্ট করতে হবে, যে এই কাজটা আগে এইভাবে হতো, এখন এটা এভাবে হতে হবে। এবং এটা ইটারেটিভ অ্যাপ্রোচ, এটা একবার বললে হবে না, এটা বারবার করে ইটারেটিভ অ্যাপ্রোচে বুঝাই দিতে হবে যে এই কাজগুলি এভাবে আগে এইভাবে হতো, এখন করতে হবে। এবং সেক্ষেত্রে ইনফরমেশন ফ্লো এবং লিডারশিপ। ইনফরমেশন ফ্লো মানে হচ্ছে মাল্টিপল লেভেলে, অর্গানাইজেশনাল হায়ারার্কির মাল্টিপল লেভেলে এই ইনফরমেশন যাবে যে আগে কাজগুলি এভাবে হতো, এখন নতুন কাজগুলি এভাবে এভাবে করতে হবে। ওকে, এবং সেখানে ডেফিনেটলি লিডারশিপ ইম্পর্টেন্ট। এবং সেখানে সবাইকে এঙ্গেজ করতে হবে, যার যে লেভেল ওয়াইজ এঙ্গেজমেন্ট হবে, এম্পাওয়ার করতে হবে যে এইভাবে কাজ করো, উইল অ্যাপ্রিসিয়েট। হ্যাঁ, এবং ওয়াইড কমিউনিকেশনের ভিত্তিতে আমাদের এই সেকেন্ড ধাপটা হবে, দ্যাট মিনস হচ্ছে চেঞ্জ। তার প্রথমে আনফ্রিজ, আর পরবর্তীতে চেঞ্জ। তারপরে যেটা হতে হবে সেটা হচ্ছে রিফ্রিজ করতে হবে, রিফ্রিজ। আগে আমরা একবার আনফ্রিজ করেছি, আবার রিফ্রিজ করতে হবে, কারণ আমরা নিউ স্ট্যাটাস কোড দিকে যাচ্ছি। কেন? নতুন যে চেঞ্জ স্টেজে, যে সেকেন্ড স্টেজে চেঞ্জ গুলি করছি, এগুলিকে আমরা যদি আবার রিফ্রিজিং না করি, তাহলে এটা অর্গানাইজেশনাল কালচারের মধ্যে ঢুকে যাবে না। কারণ মানুষের নেচার থাকে আবার আগের জায়গায় ফিরে চলে যাওয়া। মানুষের মধ্যে চেঞ্জকে ইনগ্রেইন করা, ইট ইজ নট দ্যাট ইজি, ইট ইজ নট দ্যাট ইজি। সো আবার রিফ্রিজ করতে হবে। সো এখানে আমরা তিনটে স্টেপ। তার রিফ্রিজ স্টেজে কি করতে হবে? রিফ্রিজ স্টেজে দেখা যাবে যে অনেক লোককে কাজ শেখানো হয়েছে, সে তার আবার আগের স্টাইলে কাজ শুরু করে দিয়েছে। রিফ্রিজ স্টাইলে তাকে আবার বলতে হবে যে তুমি কিন্তু কাজ এইভাবে করলে হবে না, আমরা কিন্তু চেঞ্জের দিকে যাচ্ছি, প্লিজ তুমি কাজ ঠিক মতো করো। রিফ্রিজ স্টাইলে গোটা জিনিসটা অর্গানাইজেশনাল কালচারের মধ্যে ইনগ্রেইন করে ফেলতে হবে। হ্যাঁ, এবং ভবিষ্যতে আবারও যদি চেঞ্জ দরকার হয়, তখন হয়তো দেখা যাবে এই রিফ্রিজটা থেকেই একটা আনফ্রিজ স্ট্রেস শুরু হয়ে যাবে। কারণ আমরা জানি চেঞ্জ একবার ঘটবে না, একটা অর্গানাইজেশনে সারা জীবন ধরে বহুবার চেঞ্জ করতে হবে। সো আনফ্রিজ, চেঞ্জ এন্ড রিফ্রিজ। ওকে, সো এগুলির ভিতরে রিফ্রিজ স্টেজে আমরা কিন্তু স্কিনারের পলিসি অ্যাপ্লাই করতে পারি, যে কোনো একটা এমপ্লয়ি যদি রিফ্রিজ স্টেজে দেখা যায় সে আগের জায়গায় চলে গেছে, তাকে আমরা পজিটিভ রেইনফোর্সমেন্ট বা নেগেটিভ রেইনফোর্সমেন্ট অ্যাপ্লাই করে তার বিহেভিয়ার চেঞ্জ করে ফেলতে পারি। আবার কোনো কোনো এমপ্লয়ির ক্ষেত্রে এটা প্রয়োজন হবে না, সে চেঞ্জের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে ফেলেছে। ওকে, সো রিফ্রিজ স্টেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে ডেফিনেটলি আমরা এখানে ট্রেনিং, মোটিভেশন এগুলি তো এটার সাথে প্যারালালি থাকবেই। সো দিস ইজ দ্য লিউইন্স 3-স্টেজ মডেল অফ চেঞ্জ ইমপ্লিমেন্টেশন। এখন আমরা যেই মডেলেই চেঞ্জ ইমপ্লিমেন্টেশন করতে যাই না কেন, সাইকোলজিক্যাল রিয়াকশনের যে কুবলার রস যে মডেলটা বলা হয়েছে, এই মডেল কিন্তু সত্য, মানুষের যে সাইকোলজিক্যাল রিয়াকশন হয়। এখন সবাই লিউইন্স মডেল ফলো করে ইমপ্লিমেন্ট করবেন তা না, দেয়ার আর লট অফ মডেলস। চেঞ্জ ম্যানেজমেন্টের উপর বিশাল বই পাওয়া যায় যেখানে অনেক রকম মডেল আছে। এবং চেঞ্জ ম্যানেজমেন্ট করতে গেলে এই যে সাইকোডাইনামিক্সটা হয় এমপ্লয়ীদের, সেটা ম্যানেজ করার অন্য অনেক রকম কৌশল আছে। তো আমরা সবচেয়ে সিম্পলি পড়তে গিয়ে আমরা দুটা জিনিসই জানলাম চেঞ্জ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সাইকোডাইনামিক্স অফ দ্য এমপ্লয়িজ, এবং আমরা বলছি যে এইটা পার্সোনাল ডাইনামিক্স যদিও, কিন্তু ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য গ্রুপ ডাইনামিক্স। অ্যাকচুয়ালি ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য গ্রুপ ডাইনামিক্স। কারণ ইন্ডিভিজুয়াল পার্সন যদি হয় তাকে চেঞ্জ করা যত কঠিন, গ্রুপ অফ পিপল, দ্যাট মিনস অর্গানাইজেশনকে চেঞ্জ করা অনেক বেশি কঠিন, কারণ সেখানে অনেক বেশি রেজিস্ট্যান্স হয়। এবং ইন্ডিভিজুয়াল গ্রুপে থাকার কারণে সে রেজিস্ট্যান্সটা অনেক বেশি শো করে, কারণ তার শক্তি থাকে যে অন্যরা তাকে সাপোর্ট করে। সো কুবলার রস দিয়েছেন সাইকোডাইনামিক্স এর যে মডেলটা, আর চেঞ্জের ক্ষেত্রে আমরা শুধু লিউইন্স মডেলটাই পড়লাম।
আমরা জানি যে এখানে আরো অনেক রকম মডেল আছে, নেটে সার্চ করলে এগুলি পাওয়া যায়, চেঞ্জ ম্যানেজমেন্ট মডেল। তো তাহলে আজকের আলোচনা এখানেই থাক। আমি তোমাদেরকে ম্যাটেরিয়ালটা পাঠিয়ে দেবো মেইল করে, তো সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে আর কি। তো ডেফিনেটলি চেঞ্জ ম্যানেজমেন্ট ইজ এসেনশিয়াল, কারণ চেঞ্জ ছাড়া কোনো প্রতিষ্ঠান স্ট্যাটিক ওয়েতে মার্কেটে টিকে থাকতে পারে। শুধু মার্কেট না, মার্কেট বলতে এক ধরনের প্রফিট কনসার্ন আসে, হ্যাঁ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজে থাকার আসে। এটা যদি একটা চ্যারিটি অর্গানাইজেশনও হয়, তাহলেও দেখা যায় যে সেখানে চেঞ্জ না করলে সেটা মানুষের জন্য ম্যাক্সিমাম ওয়েলফেয়ার এনশিওর করতে পারে না। অর্থাৎ যারা আমার টার্গেট গ্রুপ, যাদের ওয়েলফেয়ার আমি করতে চাই, তাদের জন্য ম্যাক্সিমাম ওয়েলফেয়ার হবে না। আর যদি ওয়েলফেয়ার যদি আমার কাজ হয়ে থাকে, আমি প্রফিট না করি, মানুষ যদি আমাকে ওয়েলফেয়ার অর্গানাইজেশন কনসিডার না করে, আমাকে একসময় অর্গানাইজেশনটাকে ক্লোজ করে ফেলতে হবে। হ্যাঁ, সো বি ইট প্রফিট অর্গানাইজেশন অর নট ফর, আমি নন প্রফিট কথাটা বলছি না, আমি বলবো নট ফর প্রফিট। কারণ নন প্রফিট কথাটা একটা ভিন্ন কনোটেশন আছে। নন প্রফিট এবং নট ফর প্রফিট এক কথা না। নট ফর প্রফিট মানে হচ্ছে ওই অর্গানাইজেশন প্রফিট করতে পারে, কিন্তু স্টক হোল্ডার, বি কেয়ারফুল ইন ওয়ার্ডিং, স্টেক, আরেকটা শব্দ আছে স্টেক হোল্ডার। স্টক হোল্ডাররা কোনো প্রফিট নেবেন না, আবার পুনরায় বিনিয়োগ হবে সেটা এই অর্গানাইজেশনের গ্রোথের জন্য। তখন আমরা এটাকে বলি নট ফর প্রফিট অর্গানাইজেশন। আর যে অর্গানাইজেশন প্রফিট করে সেটাকে আমরা বলি প্রফিট অর্গানাইজেশন। সো আর নন প্রফিট যেগুলি, সেগুলি আসলে কোনো প্রফিটই করে না। সুতরাং দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন নন প্রফিট অর্গানাইজেশন অর নট ফর প্রফিট অর্গানাইজেশন। যেমন আমরা কোন এনজিওতে আমরা দেখি যে তারা এটা প্রফিট নেয় না কখনো। তারা বিশেষ করে আমরা যখন এন্টারপ্রেনিউরশিপ করেছি, আমরা সোশ্যাল এন্টারপ্রেনিউরশিপের কথা বলেছি। সোশ্যাল এন্টারপ্রেনিউরশিপ গুলি অধিকাংশই হচ্ছে নট ফর প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ যারা এটার মালিক তারা নিজেদের স্যালারি ছাড়া, তারা এন্টারপ্রেনিউর, তারা অ্যাগেন ব্যাক টু ক্লাস। তাহলে আমরা যেটা বলছিলাম দুটো শব্দ, একটা হচ্ছে স্টক হোল্ডার আর একটা হচ্ছে স্টেক হোল্ডার। স্টক হোল্ডার বলতে বোঝানো হয় কোম্পানির শেয়ারের মালিক যারা, তারা হচ্ছে স্টক হোল্ডার। আর স্টেক হোল্ডার বলতে বোঝানো হয় কোম্পানির কর্মকাণ্ডে লাভবান হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম যে কোনো ব্যক্তিকে স্টেক হোল্ডার বলতে গোটা সমাজের যারা এই কোম্পানির অ্যাক্টিভিটিতে কোনো না কোনো ভাবে কনসার্নড হবেন। তার মানে একটা কোম্পানি যদি কাজ করে, বা এটা যে কোনো অর্গানাইজেশন যদি কাজ করে, তার স্টক হোল্ডার হচ্ছে যারা এটার মালিক, সোজা কথা স্টক হোল্ডার। আর স্টেক হোল্ডার হতে পারে সমাজের একজন সাধারণ নাগরিক, হতে পারে একেবারে অ্যাপারেন্টলি ডিসকানেক্টেড মনে হচ্ছে অন্য আরেকটা সোশ্যাল গ্রুপ, যারা এই অর্গানাইজেশনের কাজ নিয়ে তারা চিন্তা করছে যে এটা কিভাবে সোসাইটিকে এফেক্ট করছে। যেমন এনভায়রনমেন্টালিস্ট যে গ্রুপগুলি থাকে, তাদেরকে আমরা বলতে পারি এক ধরনের স্টেক হোল্ডার, কারণ তারা পরিবেশ নিয়ে তাদের কনসার্ন শো করে। হ্যাঁ, সরকার যদি কোনো কোম্পানির মালিকও না হয়, সরকার কিন্তু স্টেক হোল্ডার। জনগণের পক্ষ থেকে যে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে কিনা এটা কিন্তু সরকার দেখে। সো ডেফিনেটলি স্টেক হোল্ডার বলতে ইভেন নিজের কম্পিটিটরও স্টেক হোল্ডার হতে পারে। যে আমি একটা কোম্পানি, আমি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, সো তো সেটা যেটা হয় সেটা হচ্ছে আমার যে কম্পিটিটর সেও স্টেক হোল্ডার হতে পারে, যে আমার বিহেভিয়ারের কারণে তার কোনো ক্ষতি হচ্ছে কিনা। ধরো আমি কোনো মনোপলি করছি, যেটা অ্যান্টি কম্পিটিটিভ বিহেভিয়ার, তাহলে আমার একই প্রোডাক্ট নিয়ে যারা বাজারে কাজ করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত বোধ করতে পারে। দ্যাট মিনস একটা অর্গানাইজেশনের কাজ নিয়ে যারা যারা কনসার্ন হতে পারেন তারা প্রত্যেকেই হচ্ছে স্টেক হোল্ডার, কিন্তু কোম্পানির যারা শেয়ারের মালিক তারা হচ্ছেন স্টক হোল্ডার। এখনকার বিজনেস এথিক্স বলে যে শুধুমাত্র স্টক হোল্ডারের স্বার্থ রক্ষা করলেই হবে না। ট্রেডিশনাল বিজনেস এথিক্স সেটা বলতো যে শুধু স্টক হোল্ডারের স্বার্থ রক্ষা করলেই চলবে। ক্লাসিক্যাল বা নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স এর যুগে এটাই মনে করা হতো যে স্টক হোল্ডারের স্বার্থই রক্ষা করতে হবে, বাকিটা ভাবার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কিন্তু এখনকার সময় বলা হয় বিজনেস এথিক্সে যে আমি যখন একটা কর্পোরেট ডিসিশন নেব, সেই কর্পোরেট ডিসিশনে শুধু স্টক হোল্ডারের স্বার্থ রক্ষা করলে হবে না, স্টেক হোল্ডার, দ্যাট মিনস দ্য বিগার সোসাইটি, দ্যাট মিনস দ্য এক্সটেন্ডেড সোসাইটি,
সেইটার যারা যারা কনসার্ন তাদের প্রত্যেকের স্বার্থের দিকে নজর রাখতে হবে। এটা গেল একটা ডিফারেন্স, স্টক হোল্ডার ভার্সেস স্টেক হোল্ডার। সিমিলারলি নন প্রফিট অ্যান্ড নট ফর প্রফিট অর্গানাইজেশন এক জিনিসটা। নন প্রফিট মানে হচ্ছে যারা কোনোভাবে প্রফিটই করে না, হ্যাঁ, তারা প্রফিটই করে না, তারা হয়তো চাঁদা বা সাবস্ক্রিপশন কালেকশন করে এবং সেটাকে তারা খরচ করে মানুষের চ্যারিটিতে কাজে লাগায়। আমরা এই ধরনের অর্গানাইজেশনকে বলতে পারি নন প্রফিট। বাট নট ফর প্রফিট যদি বলি, তারাও হতে পারে চ্যারিটি অর্গানাইজেশন বা সোশ্যাল এন্টারপ্রেনিয়র যারা, তারা যেটা করেন তাদের প্রফিট মোটিভের অনেক রকম কনসার্ন আছে, তারা অনেক কিছু সেল করে তারা প্রফিট করেন, কিন্তু সেই প্রফিট স্টক হোল্ডার, দ্যাট মিনস যারা কোম্পানির মালিক, তারা সেটা নেন না, তারা এটাকে কোম্পানির গ্রোথে ব্যবহার করেন। তার মানে প্রফিট যদি বাইরে থেকে সাইফনিং আউট আমি না করি, প্রফিট যদি আমি নিয়ে না নিই অ্যাজ এ ওনার, তাহলে এটা হচ্ছে নট ফর প্রফিট। যদিও সেখানে প্রফিট করি, বাজারে জিনিসপত্র বিক্রি করি, সেখান থেকে প্রফিট আসে, রেভিনিউ আসে, কিন্তু সেটা যারা মালিক তারা সেটা নেন না, তারা হয়তো তাদের মিনিমাম অপারেশনাল স্যালারিটা নিয়ে থাকেন। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন নট ফর প্রফিট অ্যান্ড নন প্রফিট অর্গানাইজেশন। আর প্রফিট অর্গানাইজেশন তো বুঝাই যায় যারা সেলের মাধ্যমে রেভিনিউ আর্ন করে, তাদের প্রফিট মার্জিন থাকে এবং সেখান থেকে যারা মালিক থাকেন অ্যাকর্ডিং টু প্রপোর্শন অফ দ্য ইনভেস্টমেন্ট, তারা সেখান থেকে তাদের প্রফিট নিয়ে যান, এটাকে আমরা প্রফিট অর্গানাইজেশন বলে থাকি। তাহলে একটা অর্গানাইজেশন, সেটা প্রফিট অর্গানাইজেশন হোক, সেটা নন প্রফিট হোক, সেটা নট ফর প্রফিট হোক, তাহলে সেটা ডেফিনেটলি চেঞ্জ দাবি রাখে। চেঞ্জ না করলে কোনো জিনিস, এটা ডারউইনিয়ান এভলিউশনের থিওরিকে যদি আমি ফিলোসফিক্যালি নেই, সেটা যেমন সত্য, আবার বাস্তব সত্য হচ্ছে চেঞ্জ না করলে কাজের ধারা পরিবর্তন হবে না, সেটা মার্কেটে টিকে থাকা কঠিন হবে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজে থাকা যাবে না। সো এই সমস্ত কারণেই চেঞ্জ ইজ ভেরি মাচ ইনএভিটেবল, চেঞ্জ করতেই হবে। তো সেই ক্ষেত্রে আমরা সাইকোলজিক্যাল যে মডেলটা, কুবলার রস মডেলটা বলেছে, এটা খুবই জেনারেল মডেল, এটা প্রযোজ্য হবে। ইভেন একটা এতিমখানা যারা চালায়, তারাও যদি নিজেদের মধ্যে চেঞ্জ করতে চায়, এতিমখানার এমপ্লয়িরা কিন্তু শক্ট হবে যে আমরা এতদিন যাবত এইভাবে কাজ করতেছিলাম, এখন নতুন একজন সুপারভাইজার এসে বলতেছে ওইভাবে কাজ করতে হবে, হ্যাঁ, তাদের মধ্যেও কিন্তু ওই সাইকোলজিক্যাল মডেলটা কাজ করবে। এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, কিন্তু একটা এতিমখানা, কিন্তু সেখানেও চেঞ্জ করতে গেলে কিন্তু ওই সাইকোলজিক্যাল কুবলার রসের যে সাইকোডাইনামিক্স এর যে মডেলটা আমরা দেখিয়েছি, সেই মডেলটা কিন্তু সেখানে কাজ করবে। তো তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাক। চ্যাট কে কিছু জানতে চেয়েছে, আমি একটা চ্যাট দেখতে পেয়েছি, সাম মেসেজ। ইজ এনিওয়ান ইন্টারেস্টেড টু নো এনিথিং? হ্যালো, হ্যালো, চ্যাট মেসেজ কে লিখেছো এবং কি জানতে চাও? প্লিজ বি ফ্রি অ্যান্ড ওপেন টু মি, নো প্রবলেম, আমি জবাব দিয়ে দেবো প্রশ্নের। মোস্ট প্রবাবলি তানজির আলী। তানজির আলী, তুমি কি কিছু জানতে চাও? তানজির? হ্যালো স্যার। হ্যাঁ, তুমি চ্যাট মেসেজ লিখেছিলে, কি জানতে চেয়েছিলে? আমি স্যার হচ্ছে আপনারে বলতে জানি স্যার, আমি হচ্ছে ভুল করে মাইক আনমিউট করলাম, তখন একজন আমাকে মেসেজ দিল মিউট করার জন্য, তখন আমি স্যার হোপ করছি লিখতেছে স্যার, ওইখানে ও আচ্ছা, মেসেজটা ভুল ঠিক গেছে। আছে, ইটস অলরাইট, ইটস অলরাইট, ইটস অলরাইট, নো প্রবলেম, না ইটস অলরাইট, ইটস অলরাইট। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। Okay, thank you so much for joining. It was much belated to start the class and I am sorry for that. Okay? Thank you so much.